আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.3 এর শেষে যে দুইটা সৃজনশীল প্রশ্ন আছে, 25 আর 26 নম্বর, আর উদাহরণে একটা সৃজনশীল প্রশ্ন আছে। এই তিনটা সৃজনশীল প্রশ্নের সমাধান। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রথমেই উদাহরণের অঙ্কটা। উদাহরণ 21 বলা হয়েছে যে একটা চৌবাচ্চায় তিনটি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি 60 মিনিটে খালি হয়। তিনটা চৌবাচ্চার কথা বলা হয়েছে উদ্দীপকে। তিনটা চৌবাচ্চার মধ্যে প্রথম দুইটা চৌবাচ্চা দ্বারা একটা দিয়ে হচ্ছে 30 মিনিটে আর একটা দিয়ে হচ্ছে 20 মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হয়। চৌবাচ্চাটি পূর্ণ হয় অর্থাৎ সম্পূর্ণ চৌবাচ্চা, অর্থাৎ এক অংশ চৌবাচ্চা। আর তৃতীয় যে নলটার কথা বলা হয়েছে সেটা দিয়ে হচ্ছে ওই ভরা চৌবাচ্চাটা খালি হয় 60 মিনিটে, অর্থাৎ সম্পূর্ণ চৌবাচ্চা এক অংশ 60 মিনিটে তৃতীয় নল দ্বারা খালি হয়ে যায়। এখন ক নম্বর প্রশ্নে আছে যে তৃতীয় নল দ্বারা 1 মিনিটে চৌবাচ্চাটির কত অংশ খালি হয়। ক নম্বর প্রশ্নটা খুবই সহজ। তৃতীয় নলের যে হিসাবটা আছে সেটা হচ্ছে কি, এটা হলো ক নম্বর। তৃতীয় নল দ্বারা 60 মিনিটে হচ্ছে চৌবাচ্চাটা খালি হয়, অর্থাৎ এক অংশ খালি হয় হচ্ছে 60 মিনিটে। আমাদের 1 মিনিটের হিসাব বের করতে হবে। তৃতীয় নল দ্বারা আমরা একটু লাইনটা ভেঙে নিচে লিখি। তৃতীয় নল দ্বারা 60 মিনিটে পূর্ণ হয়, 60 মিনিটে পূর্ণ হয় এক অংশ, অর্থাৎ সম্পূর্ণ চৌবাচ্চাটা। যে কোনো জিনিসের সম্পূর্ণ মানেই হচ্ছে এক। বের করতে হবে 1 মিনিটে কতটুকু পূর্ণ হয়। সুতরাং 1 মিনিটে পূর্ণ হয় ভাগ হবে উপরে 1 আর নিচে হলো 60 ভাগের 1 অংশ। এটাই হচ্ছে ক নম্বর প্রশ্নটার উত্তর। খ নম্বর প্রশ্নটাতে আছে যে তিনটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে। তিনটা নলের মধ্যে প্রথম দুইটা নল উদ্দীপকে আছে যে প্রথম দুইটা নল দিয়ে একটা দিয়ে 30 মিনিটে আর একটা দিয়ে হচ্ছে 20 মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হয়, আর তৃতীয় নল দিয়ে হচ্ছে 60 মিনিটে চৌবাচ্চাটা খালি হয়ে যায়। তো এখন তিনটা যদি একসাথে খুলে দেওয়া হয়, প্রথম দুইটা দিয়ে তো পানি প্রবেশ করবে আর তৃতীয়টা দিয়ে বের হয়ে যাবে। বের হয়ে গেলেও যেহেতু তৃতীয় নল দিয়ে পানি বের হয়ে যাওয়ার হারটা কম, 60 মিনিট সময় লাগে বের হয়ে যেতে, অর্থাৎ অনেক বেশি সময় লাগে, অর্থাৎ খুব ধীরে ধীরে পানিটা বের হয়। তো তার কারণে তিনটা নল যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে এক সময় সেটা পূর্ণ হবে। তো সেই সময়টা বের করতে বলেছে। তো এরকম অঙ্কে আমাদের প্রথমত একক সময়ের হিসাব বের করে নিতে হবে প্রত্যেকটা নলের জন্য। আমরা লিখি যে প্রথম নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় এক অংশ। 30 মিনিটে, আমি এখানে মিনিটটা সংক্ষেপে লিখছি, 30 মিনিটে পূর্ণ হয় এক অংশ। তাহলে এই প্রথম নলটা দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 30 ভাগের 1 অংশ। এইভাবে দ্বিতীয় নলের হিসাব। দ্বিতীয় নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয় 1 অংশ। তাহলে দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হবে। দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/20 অংশ। আর তৃতীয় নলের হচ্ছে খালি হওয়ার হিসাব। তৃতীয় নল দ্বারা 60 মিনিটে 60 মিনিটে খালি হয় এক অংশ, অর্থাৎ সম্পূর্ণ চৌবাচ্চাটা এক অংশ। তাহলে তৃতীয় নল দ্বারা 1 মিনিটে খালি হবে 1/60
অংশ। এখন তিনটা যদি আমরা একসাথে চালু করে দেই, প্রথম নল দিয়ে এতটুকু পানি 1 মিনিটে প্রবেশ করবে, দ্বিতীয় নল দ্বারা এতটুকু, এই দুটো যুক্ত হয়ে যাবে 1 মিনিটের যদি হিসাব বের করতে চাই একসাথে, কিন্তু তৃতীয় নল দিয়ে এতটুকু পানি বের হয়ে যাবে, তার মানে হচ্ছে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ 1 মিনিটে তিনটা নল দিয়ে কতটুকু পানি চৌবাচ্চায় প্রবেশ করবে সেটা হিসাব বের করতে গেলে এই 1/30 1/20 এটা যোগ করতে হবে, আর সেখান থেকে 1/60 এটা হচ্ছে মাইনাস করে দিতে হবে। তো সেই কাজটাই করব এখানে, যে আচ্ছা আমি একটু উপরে জায়গা করে নিচ্ছি। তিনটা নল দ্বারা আমরা 1 মিনিটের হিসাব বের করেছি। এখন তিনটা নল একসাথে 1 মিনিটে কতটুকু পূর্ণ করবে সেটা বের করব। নল তিনটি দ্বারা একত্রে 1 মিনিটে পূর্ণ হয়। একত্রে 1 মিনিটে পূর্ণ হয়। প্রথম নলের ক্ষেত্রে 1 মিনিটে হচ্ছে 1/30, দ্বিতীয় নলে 1/20, আর তৃতীয় নলেরটা 1/60, সেটা বিয়োগ করতে হবে যেহেতু তৃতীয় নল দিয়ে হচ্ছে পানি বের হয়ে যায়। এত অংশ, এটা তিনটা নল একসাথে চালু করে দিলে 1 মিনিটে এই সমস্ত ঘটনা ঘটবে। এবার এটা আমরা লসাগু নিয়ে হিসাব করব। 30, 20 আর 60, লসাগু 60ই হবে। যে সংখ্যাগুলো লসাগু নির্ণয় করতে হবে তার মধ্যে যেটা সবচেয়ে বড় সংখ্যা, সেই বড় সংখ্যাটা এখানে যেমন 60, বড় সংখ্যাটা যদি অন্য সংখ্যাগুলোর গুণিতক হয় অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ওই বড় সংখ্যাটাই লসাগু হয়। তো এগুলো একটু ছোটখাটো ট্রিক, এগুলো যদি অ্যাপ্লাই করা হয় অঙ্ক করার সময় তাহলে একটু সময় কম লাগে। তো হচ্ছে যে 30 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি হবে 2, 2 এর সাথে উপরের 1 গুণ করে 2 অক্ষে 2, 2 অক্ষে 2, তারপরে যোগ 20 দিয়ে ভাগ করলে 3, 3 অক্ষে 3, আর বিয়োগ 60 ভাগ করে 1, 1 এর সাথে 1 গুণ করে 1 হয়। এখানে 3 আর 2 5, 5 থেকে 1 বিয়োগ হয়ে যাবে 4, 4/60। এটাকে আমরা একটু কেটে ছোট করে নিতে পারি, পাশেই করছি। 4 আর 60 কাটা যায়, 4 4 এর মধ্যে 1 বার আর 60 এর মধ্যে হচ্ছে 15 বার, 1/15 অংশ। এই অংশ চৌবাচ্চা তিনটা নল দিয়ে একসাথে 1 মিনিটে পূর্ণ হবে। আমাদের বের করতে বলেছে যে তিনটা নল একসাথে চালু করে দিলে সম্পূর্ণ চৌবাচ্চাটা কতক্ষণে পূর্ণ হবে। তো আমরা এই কথাটা একটু যদি ঘুরিয়ে উল্টোভাবে লিখি যে তিনটা নল দ্বারা 15/1 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। আমাদের বের করতে হবে যে সম্পূর্ণ চৌবাচ্চা অর্থাৎ 1 অংশ পূর্ণ হয় কয় মিনিটে। আমরা লিখি যে অর্থাৎ তিনটা নল দ্বারা লিখে নিতে পারো, আমি আর সেই কথা লিখছি না। 15/1 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। তাহলে 1 অংশ অর্থাৎ সম্পূর্ণ চৌবাচ্চা, এখানে ব্র্যাকেটে সম্পূর্ণ লিখে দিতে পারো, পূর্ণ হয় 1 এর সাথে 1/15, এটা হচ্ছে ভাগ হয়ে যাবে। ভাগ হলে গুণ চিহ্ন দিয়ে আমরা সেটাকে উল্টিয়ে দিতে পারি, তাহলে 15 উপরে যাবে আর নিচে হবে 1। নিচের 1-এর তো কোনো মূল্য নেই, উপরে 15 অক্ষে 15, এই 15 অক্ষে 15, এটাই হচ্ছে নির্ণয় সময় 15 মিনিটে। অর্থাৎ তিনটা নল যদি আমরা চালু করে দিই চৌবাচ্চাটা খালি হতে, চৌবাচ্চাটা পূর্ণ হতে 15 মিনিট সময় লাগবে। শেষে তোমরা কথা দিয়ে সুন্দর করে একটা লাইন লিখে নিবে প্রশ্নের মতো করে। 21 নম্বর উদাহরণটার গ নম্বর প্রশ্নে আছে যে প্রথম নল কখন বন্ধ করলে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি 18 মিনিটে পানি পূর্ণ হবে। এখানে শুধু প্রথম আর দ্বিতীয় নলের হিসাবটুকু প্রয়োজন। বলা হয়েছে যে প্রথম নলটা কখন বন্ধ করলে প্রথম আর দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটা 18 মিনিটে পূর্ণ হবে। তার মানে হচ্ছে 18 মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হবে, সেখানে দ্বিতীয় নলটা 18 মিনিটই চালু থাকবে,
আর প্রথম নলটা এর আগেই মানে 18 মিনিটের আগেই কোনো এক সময় বন্ধ করে দিতে হবে, যাতে করে সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ হয়। কতক্ষণ পরে প্রথম নলটা বন্ধ করতে হবে সেটাই হচ্ছে প্রশ্ন। তো দ্বিতীয় নলটা যেহেতু 18 মিনিটই পূর্ণ থাকে, চালু থাকে 18 মিনিট চালু থাকে, 18 মিনিটের দ্বিতীয় নল দ্বারা কতটুকু পূর্ণ হয় সেটা আমরা প্রথমে বের করব। সেটা বের করে যেটা অবশিষ্ট অংশ থাকে, এখানে কিন্তু তৃতীয় নলের কোনো হিসাব নাই, তৃতীয় নলের কোনো হিসাবের প্রয়োজন নাই, তো শুধু আমরা প্রথম আর দ্বিতীয় নল দিয়ে হিসাব করব। দ্বিতীয় নলটা 18 মিনিটে যে অংশটুকু পূর্ণ করবে, করার পর যেটা বাকি থাকবে সেই অংশটুকু প্রথম নল দিয়ে পূর্ণ হতে কত সময় লাগে সেটা যদি আমরা বের করে দিই, তাহলেই ওই প্রথম নলটা ওই সময় পর বন্ধ করলেই হচ্ছে মোট 18 মিনিটে প্রথম এবং দ্বিতীয় নল দিয়ে চৌবাচ্চাটা পূর্ণ হবে, সে কথা আমরা বলতে পারি। তো তাহলে আমরা হচ্ছে দ্বিতীয় নল দিয়ে 18 মিনিটে কতটুকু পূর্ণ হবে বের করবো সেটা। দ্বিতীয় নলের হিসাব যেটা উদ্দীপকে দেওয়া আছে, দ্বিতীয় নল দিয়ে হচ্ছে 20 মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হয়। তো আমরা লিখি দ্বিতীয় নল দ্বারা, দ্বিতীয় নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয়, 20 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটা, অর্থাৎ এক অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ হয় 1/20 অংশ। আর আমরা বের করব 18 মিনিটের হিসাব। 18 মিনিটে পূর্ণ হয়, উপরে তাহলে 18 গুণ হয়ে যাবে 1 সাথে, 2 দিয়ে কেটে ছোট করতে পারি, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 10 দুগুণা 20 আর 9 দুগুণা 18, তাহলে 9/10 অংশ। পাশে লিখছি 9/10 অংশ। এই অংশটুকু 18 মিনিটে দ্বিতীয় নল দিয়ে পূর্ণ হয়ে যায়। আর যেটুকু অংশ বাকি থাকবে সেটা হচ্ছে প্রথম নলের কাজ পূর্ণ করা। তো বাকি থাকে কতটুকু? সম্পূর্ণ অংশ মানে তো এক অংশ, 1 থেকে এটা বিয়োগ করলে আমরা বাকি অংশটুকু পেয়ে যাব। বাকি অংশ ইচ্ছে করে লিখে নিতে পারো যে সম্পূর্ণ অংশ সমান সমান এক অংশ। সম্পূর্ণ অংশ মানে এক অংশ, এটা খুবই কমন একটা বিষয়, তো এটা আর আলাদা করে না লিখলেও হয়। 1 থেকে এই 9/10 বিয়োগ এই অংশটুকু হচ্ছে দ্বিতীয় নল দিয়ে 18 মিনিটে পূর্ণ হলে বাকি যে অংশটুকু থাকবে সেই অংশ। এখানে লসাগু হচ্ছে 10, 10 10 বিয়োগ 9, অর্থাৎ 1/10। এই অংশটুকু পূর্ণ করা হচ্ছে প্রথম নলের কাজ। প্রথম নল দিয়ে এই 10/1 অংশ পূর্ণ হতে কত সময় লাগে সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা বা কাঙ্ক্ষিত সময়টা পেয়ে যাব। বন্ধুরা, আমি উপরের অংশে একটু পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে যে অবশিষ্ট যে অংশটা, এই অংশটুকু প্রথম নল দ্বারা পূর্ণ হতে কত সময় লাগবে সেটাই আমরা এখন বের করব। প্রথম নলের হিসাব যেটা উদ্দীপকে দেওয়া আছে, প্রথম নল হচ্ছে 30 মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ করে, অর্থাৎ এক অংশ পূর্ণ করে হচ্ছে 30 মিনিটে। প্রথম নল দ্বারা এক অংশ পূর্ণ হয় 30 মিনিটে। পূর্ণ হয় 30 মিনিটে। আমরা বের করব 1/10 অংশের হিসাব। সুতরাং 1/10 অংশ পূর্ণ হয়, 1 থেকে অন্য কোনো হিসাব বের করতে গেলে গুণ করতে হয়। এখানে 1/10 গুণ, তার মানে 1টা উপরে আর 10 নিচের সংখ্যা, সেটা নিচেই। তো এটা 10 আর 30 কেটে 3 × 10 = 30, 3 মিনিটে। তার মানে হচ্ছে যে 3 মিনিটে প্রথম নল দিয়ে এই যে 10/1 অংশ পূর্ণ হবে, আর বাকি যেটুকু থাকবে সেটা দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে পূর্ণ হয়ে যাবে। তো প্রশ্ন ছিল যে প্রথম নল কখন বন্ধ করলে প্রথম আর দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটা 18 মিনিটে পানি পূর্ণ হবে। তো তাহলে প্রথম নলটা হচ্ছে 3 মিনিট পর বন্ধ করতে হবে, অর্থাৎ প্রথম নলটি 3 মিনিট পর
বন্ধ করতে হবে। তো এই হচ্ছে ক নম্বর প্রশ্নটার সমাধান। এবারে আসছি অনুশীলনীর যে দুইটা সৃজনশীল প্রশ্ন আছে সেখানে। প্রথমেই 25 নম্বর প্রশ্নের উদ্দীপকে আছে যে তামা, দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা আর রূপার অনুপাত হচ্ছে 3:5। গহনার ওজন 190 গ্রাম। তামা, দস্তা আর রূপার অনুপাত নির্ণয় করো। এটা হচ্ছে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে। তামা আর দস্তার অনুপাত দেয়া আছে, আবার দস্তা আর রূপার অনুপাত আলাদাভাবে দেয়া আছে। তো আমাদেরকে বের করতে হবে তামা, দস্তা আর রূপা, অর্থাৎ যে দুইটা অনুপাত দেয়া আছে সেই দুইটার ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে হবে। তামা আর দস্তার অনুপাত দেয়া আছে 1:2, আর দস্তা আর রূপার অনুপাত হচ্ছে 3:5 দেয়া আছে। আমাদের নির্ণয় করতে হবে তামা, দস্তা ও রূপার অনুপাত। তো এরকম ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে গেলে এই যে এই দুই অনুপাতের মধ্যে যেই রাশিটা একই, এখানেও দস্তা, এখানেও দস্তা, এখানে দস্তার পরিমাণ হচ্ছে 2 আর এখানে হচ্ছে 3, এই দুটাকে আমাদের সমান করে নিতে হবে। তো সেটা সমান করতে গেলে 2 আর 3 এর লসাগু হচ্ছে 6 হয়। আমাদেরকে এই দুইটাকেই 6 এ পরিণত করতে হবে। তার জন্য এই অনুপাতটাকে 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলে 3 2 এর সাথে গুণ হয়ে 6 হয়ে যাবে। গুণ করতে গেলে অনুপাতের যে দুইটা রাশি আছে দুইটা রাশিকেই গুণ করতে হবে, তা না হলে তো মান পরিবর্তন হয়ে যাবে। তো 1 এর সাথেও 3 গুণ, তারপর আবার 2 এর সাথেও 3 গুণ। গুণ করলে 3 অক্ষে 3 অনুপাত 3 দুগুণা 6, আর এই অনুপাতকে হচ্ছে আমরা 2 দিয়ে গুণ করব। 3 গুণ 2 আর 5 গুণ 2, 3 দুগুণা 6 আর 5 দুগুণা 10। তাহলে এই যে এখানে দস্তা এখন 6, এখানেও দস্তা এখন 6 হয়ে গেল। তাই একসাথে আমরা লিখতে পারি 3:6:10। তামা, দস্তা ও রূপার অনুপাত 3:6 অনুপাত হচ্ছে 10। 3, 6, 10। আশা করছি বুঝতে পারছো। বন্ধুরা, খ নম্বর প্রশ্নটাতে আছে যে গহনায় তামা, দস্তা ও রূপার ওজন পৃথকভাবে নির্ণয় করো। গহনার মোট ওজন দেয়া আছে 190 গ্রাম। উদ্দীপকে আছে আমরা তামা, দস্তা আর রূপার অনুপাত ক নম্বরে বের করেছি 3:6:10। এখন প্রত্যেকটা মানে পদার্থ কতটুকু করে আছে ওই গহনার মধ্যে সেটা এখন নির্ণয় করতে হবে। তো অনুপাতটা ক নম্বরে যেটা বের করেছিলাম সেটা খ নম্বরে প্রথমে লিখে নিব। উপরে লিখে নিতে পারো যে ক হতে প্রাপ্ত তামা অনুপাত দস্তা অনুপাত রূপা = 3:6:10। এখন এই অনুপাত থেকে হচ্ছে যে মোট গহনার ওজন 190 গ্রাম, সেটাকে এই অনুপাতে বিভক্ত করতে হবে। তো সেটা দুই উপায়ে করতে পারি। আমরা এই অনুপাতের প্রত্যেকটা রাশিকে একটা চলক ধরে নিয়ে একটা চলকের সাহায্যে গুণ করে তারপরে করতে পারি। আবার আনুপাতিক ভাগ, যেটাকে বলে আনুপাতিক ভাগ, বা এই অনুপাতের রাশিগুলো যোগ করে তারপরে নির্ণয় করা হয়, সেভাবে করতে পারি। আমি সেটাই করছি, অনুপাতের রাশিগুলোর যোগফল নির্ণয় করে করছি। লিখি যে অনুপাতের রাশিগুলোর যোগফল, অনুপাতের রাশিগুলোর যোগফল। রাশিগুলোর যোগফল হচ্ছে 3, 6 আর 10 যোগ করলে 6 আর 10 16 আর 3 19। তার মানে সবগুলো মিলে হচ্ছে 19 ভাগ হয়। 19 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে তামার পরিমাণ, 19 ভাগের মধ্যে 6 ভাগ দস্তা এবং 19 ভাগের মধ্যে 10 ভাগ হচ্ছে রূপার পরিমাণ। এখন মোট গহনার ওজন বা গহনার ওজন আমরা জানি 190 গ্রাম, যেটা প্রশ্নে দেয়া আছে। গহনার ওজন সেটা একটু লিখে নিচ্ছি। গহনার ওজন 190 গ্রাম।
তাহলে তামার পরিমাণ 190, এটা হচ্ছে মোট। এই 190 গ্রাম এর 19 ভাগের 3 ভাগ হিসাব করে যা হয় এত গ্রাম। 19 190 এর মধ্যে 10 বার যাবে, 19 19 এর মধ্যে একবার, আর একটা শূন্য 10, আর 3 এর সাথে 10 গুণ করে দিলে 3 10 30 গ্রাম। তাহলে তামার পরিমাণ পেলাম হচ্ছে 30 গ্রাম। এরপরে দস্তার পরিমাণ, একইভাবে দস্তার পরিমাণ 190 এর 19 ভাগের হচ্ছে 6 ভাগ গ্রাম। এটা হিসাব করলে পাবো 10 6 6 10 60 গ্রাম। আর সবশেষে রূপার পরিমাণ, রূপার পরিমাণ 190 এর 19 ভাগের হচ্ছে 10 ভাগ। এটা হিসাব করলে 10 10 এ 100 গ্রাম। তাহলে তিনটার পরিমাণই আমরা পেয়ে গেছি। তামার পরিমাণ হচ্ছে 30 গ্রাম, দস্তার পরিমাণ 60 গ্রাম, আর রূপার পরিমাণ হচ্ছে 100 গ্রাম। শেষে তোমরা আলাদাভাবে এই তিনটা পরিমাণ একসাথে লিখে শেষ করবে অঙ্কটা। এবারে 25 নম্বর সৃজনশীলটা গ নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে যে ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। কি পরিমাণ দস্তা মিশালে তামা আর দস্তার অনুপাত 1:3 হবে। তামা আর দস্তার পরিমাণ আমরা খ নম্বরে নির্ণয় করেছিলাম। তামা হচ্ছে 30 গ্রাম আর দস্তা হচ্ছে 60 গ্রাম। এখন কি পরিমাণ দস্তা মেশালে এটার অনুপাত, তামা আর দস্তার অনুপাতটা 1:3 হবে, সেটা হচ্ছে প্রশ্ন। দস্তা মেশানোর কথা বলা হয়েছে, তামা যেটুকু আছে সেটা এমনই থাকবে। আমরা ধরে নিচ্ছি যে ক গ্রাম দস্তা মেশাতে হবে। মনে করি দস্তা মেশাতে হবে ক গ্রাম, বা এক্স ধরতে পারো, যে কোনো একটা চলক ধরলেই হলো। তাহলে আমরা এখানে একটা সমীকরণ গঠন করতে পারি প্রশ্ন মতে লিখে। তামা তো 30 গ্রাম, সেটা 30 গ্রামই থাকবে, সেটার কোনো পরিবর্তন হচ্ছে না। দস্তা 60 গ্রাম ছিল, তার সাথে আরো ক গ্রাম মেশানো হয়েছে, তার মানে দস্তার পরিমাণ হয়ে যাবে 60 যোগ ক। আর এই যে অনুপাত, তামা আর দস্তার অনুপাত, সে অনুপাতের মান প্রশ্নে বলা হয়েছে যে 1:3 হবে। এটা সমাধান করলে আমরা এখান থেকে ক এর মান, অর্থাৎ কতটুকু দস্তা মেশাতে হবে, সেটা পেয়ে যাব। অনুপাত আমরা জানি, সেটাকে ভগ্নাংশ আকারেও লেখা যায়। তো এইভাবে করে লিখতে পারি সমান সমান ডান পাশে 1/3। এবারে আর গুণন করব, 60 যোগ ক এর সাথে যে উপরের 1 গুণ করলে 1 এর সাথে যাই গুণ করি সেটাই হবে 60 যোগ ক। আর এই 30 এর সাথে এই নিচের 3 গুণ হয়ে 3 30 এ 90। আমরা ক এর মান বের করব, কটাকে এই পাশে রেখে দিই, 60 ওই পাশে গিয়ে হয়ে যাবে বিয়োগ। আর 90 থেকে 60 যদি বিয়োগ করা হয় তাহলে ক এর মান পাবো 30। অর্থাৎ ওই গহনায় যদি 30 গ্রাম দস্তা মেশানো হয় তাহলে তামা আর দস্তার অনুপাত 1:3, 1:3 হয়ে যাবে। তো শেষে কথায় লিখে দিবেন যে সুতরাং 30 গ্রাম দস্তা মেশাতে হবে, 30 গ্রাম।
10টা মেশাতে হবে। এই হচ্ছে 25 নম্বর যে সৃজনশীলটা ছিল সেটার সমাধান। বন্ধুরা, শেষের যে সৃজনশীল প্রশ্নটা আছে 26 নম্বর প্রশ্নটা খুব একটা স্ট্যান্ডার্ড মানের না, তবে একটু চেঞ্জ করে তারপরে আসতে পারে, তো যার কারণে এটা সমাধান একটু দেখানোর চেষ্টা করছি। 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে রাসেল একজন ঘড়ি ব্যবসায়ী, তিনি একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। ঘড়িটির বিক্রিতে কত টাকা ক্ষতি হলো? ক নম্বরের প্রশ্ন হচ্ছে এটা। তো এটা ক নম্বরের প্রশ্ন হিসেবে আসলে বেশ বড়ই হয়ে গেছে, সেই তুলনায় এখানে যে খ নম্বরের প্রশ্নটা আছে সেটা আবার ছোট হয়ে গেছে। তো এই জন্যই বলছিলাম যে এটা খুব একটা স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন না। তো যাই হোক, প্রশ্ন হয়তো চেঞ্জ করে, একটু সামান্য চেঞ্জ করে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। তো দেখা যাক, একটা নিয়ম এক জায়গাতে শিখলে সেটা অন্য জায়গাতে হয়তো কাজে লাগতে পারে। ঘড়িটার বিক্রিতে কত টাকা ক্ষতি হলো? এখানে ঘড়িটার বিক্রয় মূল্য দেওয়া আছে 625 টাকা, আর বলা হয়েছে যে 10% ক্ষতি হলো। তো যদি ক্রয় মূল্য দেওয়া থাকতো আমরা সহজেই ক্রয় মূল্যের উপর 10% ক্ষতির হিসাব করে ক্ষতির পরিমাণটা বের করতে পারতাম, কিন্তু এখানে ক্রয় মূল্য দেয়া নাই, দেয়া আছে হলো বিক্রয় মূল্য। তো এখানে আমাদের করতে হবে কি, যে ক্রয় মূল্য 100 ধরে নিয়ে তারপরে হিসাব করতে হবে। ক্রয় মূল্য কোনো একটা চলক ধরে নিয়েও করা যায়, তবে সেটা একটু বেশি ঝামেলা হয়ে যায়। আমরা ক্রয় মূল্য 100 ধরে নিচ্ছি। ক্রয় মূল্য 100 টাকা হলে 10% ক্ষতির কথা বলা হয়েছে। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ক্ষতি হলে ক্ষতির পরিমাণটা ক্রয় মূল্য থেকে বিয়োগ হয়ে যাবে। ক্রয় মূল্য 100 ধরেছি, 10% ক্ষতি মানে 100 টাকাতেই 10 টাকা ক্ষতি, তাহলে 100 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 90 টাকা। এবারে আমরা ক্ষতির হিসাবটা বের করতে পারি এইভাবে, যে 90 টাকা যদি বিক্রয় মূল্য হয় সেই ক্ষেত্রে ক্ষতির পরিমাণ হচ্ছে 10 টাকা। আমাদের বিক্রয় মূল্য যেহেতু দেয়া আছে, বিক্রয় মূল্য থেকে ক্ষতির হিসাবটা বের করতে হবে। এই জন্য আমরা বিক্রয় মূল্যের সাথে ক্ষতির একটা সম্পর্ক তৈরি করে নিলাম। এখন আমরা লিখবো যে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্ষতি 10 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় সেই ক্ষেত্রে ক্ষতি হচ্ছে 10/90, আর বিক্রয় মূল্য উদ্দীপকে দেয়া আছে হলো 625 টাকা। বিক্রয় মূল্য 625 টাকা হলে সেই ক্ষেত্রে ক্ষতি 625 উপরে গুণ, নিচে আছে 90। একটা করে শূন্য কেটে দিতে পারি। 9 আর 625 3 দিয়ে বা 9 দিয়ে কোনো কিছু দিয়ে কাটা যায় না আসলে। এটা 3 দিয়ে বা 9 দিয়ে বিভাজ্য সংখ্যা কোনগুলো সেগুলো আশা করছি জানো তোমরা। এগুলো কোন একটা সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় অথবা 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা যথাক্রমে 3 বা 9 দ্বারা বিভাজ্য হয়। কিন্তু এখানে দেখো 625, 6 আর 2 8 আর 5 13, 13 3 বা 9 কোনোটা দিয়েই ভাগ করা যায় না। তো তাহলে এটাকে আর ভাগ মানে কেটে ছোট করা সম্ভব না, এটাকে ভাগ করে দিতে হবে। উপরে হচ্ছে 625 আর নিচে 9। এটা আমরা যদি একটু রাফ করি, এখানে 9 দিয়ে 625, 6 নং 54, 7 নং 63, 6 বার যাবে, 6 নং 54 বিয়োগ করলে 6 2 8 5 85, 85 মধ্যে যাবে 9 বার, 9 নং 81 বিয়োগ করলে 4, তাহলে 69 সমস্ত আমরা লিখতে পারি। 69 সমস্ত, যেটা ভাগশেষ আছে সেটা উপরে 4 আর ভাজক 9 সেটা নিচে, এত টাকা। এটা আমরা নির্ণয় করলাম ক্ষতির পরিমাণ। 69 সমস্ত 4/9 বা 9 ভাগের 4 টাকা।
বন্ধুরা, খ নম্বর প্রশ্নে আছে যে ঘড়িটার ক্রয় মূল্য কত। আমরা ক নম্বর প্রশ্নে ক্ষতির পরিমাণ বের করেছি, আর বিক্রয় মূল্য প্রশ্নের উদ্দীপকে দেয়া আছে। তো বিক্রয় মূল্য আর ক্ষতির পরিমাণ আমরা জানি, বের করতে হবে এখন হচ্ছে ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য যখন ক্ষতিতে বিক্রয় করা হয় তখন ক্রয় মূল্যটা বেশি থাকে। বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্য শুধু যোগ করে দিলেই ক্রয় মূল্য পাওয়া যাবে। বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য আমরা জানি, শুধু এখন হচ্ছে যোগ করার পালা। তো সে কারণেই বলছিলাম যে খ নম্বর প্রশ্নটা আসলে এটা খ নম্বরের উপযোগী প্রশ্ন না। ক্ষতির পরিমাণ 625/9 টাকা, এটা আমরা ক নম্বরে বের করেছিলাম, সেটা লিখে নিয়েছি। ক নম্বরে অবশ্য আমরা এটা ভাগ করে মিশ্র ভগ্নাংশে পরিণত করেছিলাম। এখানে অপ্রকৃত ভগ্নাংশটাই লিখেছি, কারণ পরবর্তী হিসাবের জন্য আমাদের অপ্রকৃত ভগ্নাংশটাই প্রয়োজন। ক্ষতির পরিমাণ হচ্ছে এটা, বিক্রয় মূল্য আমরা জানি 625 টাকা, সেটা লিখে নিতে পারো। তো এখানে সেটা লিখছি না, আমরা বের করব হচ্ছে ক্রয় মূল্য। সুতরাং ক্রয় মূল্য একটু সূত্র আকারে লিখে নিতে পারো যে বিক্রয় মূল্য যোগ ক্ষতি। বিক্রয় মূল্য যোগ ক্ষতি। বিক্রয় মূল্য হচ্ছে 625 আর ক্ষতি হলো 625/9 টাকা। ভগ্নাংশের যোগ করতে গেলে লসাগু নিতে হবে, লসাগু 9 হবে, এর নিচে তো কোনো হর নাই, মানে 1 আছে। তো 9 এখানে 625 এর সাথে গুণ হয়ে যাবে, 5 নং 45, 45 এর 5 হাতে 4, 9 দুগুণ 18 আর 4 22 এর 2 হাতে 2, 6 নং 54, 55 56, 5625। তারপরে যোগ, এখানে 9 9 ভাগ করলে 1, উপরে 625 আছে, সেই 625ই হবে তাহলে টাকা। উপরে যদি যোগ করে দেওয়া হয় 5 5 10 এর 0, হাতে 1, 2 2 4, হাতের 1 মিলে 5, 6 6 12 এর 2, হাতে আবার 1, 5 আর 1 6, 6250 ভাগ 9। এই হচ্ছে ক্রয় মূল্য। তো এটাকে ভাগ করে আমরা একটু মিশ্র ভগ্নাংশ আবার আনতে পারি। 9 দিয়ে 6250। 9 প্রথমত 7 নং 63 বেশি হয়ে যায়, 6 বার 6 নং 54, বিয়োগ করলে 8 5, 85 মধ্যে 9 নং 81, 4 0 40 মধ্যে যাবে হচ্ছে 4 বার, 4 নং 36, তাহলে 4 অবশিষ্ট থাকে। 694 আর ভাগশেষ আছে 4, সেটা ওপরে, আর ভাজক হলো 9, সেটা নিচে দিয়ে আমরা মিশ্র ভগ্নাংশ লিখলাম। তো এই হচ্ছে দ্রব্যটার, ঘড়িটার ক্রয় মূল্য 694 সমস্ত 9/4 টাকা। 26 নম্বর প্রশ্নের গ নম্বর, ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। ঘড়িটা অলরেডি ক্ষতিতে বিক্রি করা হয়েছে, সেখান থেকে আমরা ঘড়িটার ক্রয় মূল্য বের করেছিলাম খ নম্বরে, সেখান থেকে এখানে গ নম্বরে আবার লিখে নেওয়া হয়েছে যে ঘড়িটার ক্রয় মূল্য হচ্ছে 6250/9। এটার ওই মিশ্র ভগ্নাংশটা না লিখে অপ্রকৃত ভগ্নাংশটা লেখা হয়েছে। এখন বের করতে হবে যে ঘড়িটা কত দামে বিক্রি করলে 10% লাভ হবে। 10% লাভে এই জিনিসটাকে এখন বিক্রি করতে হবে। তো সেটা তোমরা দুইভাবে করতে পারো, যেহেতু আমরা ক্রয় মূল্য জানি, এখন ক্রয় মূল্যের 10% কত হয়, অর্থাৎ 6250/9 এর 10% কত হয় সেটা যদি হিসাব করো তাহলে লাভের পরিমাণটা পাওয়া যাবে, আর তারপরে ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ করে দিলেই বিক্রয় মূল্য পাওয়া যাবে। আর যদি চাও ঐকিক নিয়মেও করতে পারো, আমি এখানে ঐকিক নিয়মেই করে দেখাচ্ছি। সেটা হচ্ছে এইভাবে যে ঐকিক নিয়মে করতে গেলে আমাদের প্রথমে 100 এর হিসাব ধরে নিতে হবে, যে ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে 10% লাভে বিক্রয় মূল্য, 10% লাভে বিক্রয় মূল্য। 100 টাকার ক্রয় মূল্য আর 10% লাভ, মানে 100 টাকাতে 10 টাকা লাভ, তাহলে বিক্রয় মূল্য হবে হচ্ছে 110 টাকা। অর্থাৎ যে জিনিসটা 100 টাকায় কেনা হয়েছে, 10% লাভ করতে গেলে সেটা 110 টাকায় বিক্রি করতে হবে।
আর তাহলে যে জিনিসটা এই যে ৬,২৫০ বাই ৯ টাকায় কেনা হয়েছে সেটা কত টাকায় বিক্রি করতে হবে বের করবো আমরা সেটা। ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য ১১০ টাকা। ঐকিকটি আমি করছি, তাহলে এখানে প্রথমে ১-এর হিসাব বের করতে হবে। সুতরাং ক্রয় মূল্য ১ টাকা হলে বিক্রয় মূল্য ১১০ ওপরে আর ১০০ নিচে টাকা। সুতরাং ক্রয় মূল্য আমরা যেটা বের করেছিলাম ৬,২৫০ বাই ৯ এত টাকা হলে সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য এটা গুণ হয়ে যাবে। গুণ হবে মানে যেটা উপরে আছে সেটা উপরের সংখ্যার সাথে, আর যেটা নিচে আছে সেটা নিচের সংখ্যার সাথেই হিসাব করতে হবে। ১১০ তার সাথে ৬,২৫০ আর নিচে ১০০ এর সাথে হলো ৯ গুণ। উপরের ২টা শূন্য নিচের ২টা শূন্য কেটে দিতে পারি, নিচে শুধু ৯ থাকছে আর উপরে ৬২৫ গুণ ১১। ৬২৫ আর ১১ একটু গুণ করে দেখি। ৬২৫ গুণ ১১ ৬,৮৭৫। ৬,৮৭৫ আর নিচে হলো ৯। তো এটা যেহেতু আমাদের শেষ হিসাব, এটাকে তুমি ইচ্ছা করলে মিশ্র ভগ্নাংশ লিখতে পারো, আবার দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে পারো। আমি এটাকে দশমিকে প্রকাশ করে দিচ্ছি ক্যালকুলেটরে সহজে। ক্যালকুলেটরে ভাগ করলে দেখবে যে ৭৬৩ এরপর ৮ ৮ ৮ ৮ অনেকগুলো ৮ আসতেই থাকবে ক্যালকুলেটরের ধারণ ক্ষমতা অনুযায়ী। এটা আসলে একটা ইরেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা, যার কারণে এটা ভাগ করে কখনো শেষ হবে না। তো এখানে আমরা যদি ২ ঘর নিতে চাই, ২ ঘর নিলে ৮ ৮, তৃতীয় ঘর যেহেতু আরো ৮ আছে, তো তৃতীয় ঘর ৪ এর থেকে বড় হওয়ার কারণে এই দ্বিতীয় ঘরে ১ যোগ করে ৮ ৯ লিখতে পারি, এত টাকা। আর ইচ্ছা করলে তোমরা এটা মিশ্র ভগ্নাংশেও লিখতে পারো। তো এই হচ্ছে ঘড়িটার বিক্রয় মূল্য যদি আমরা 10% লাভে বিক্রি করতে চাই সেই ক্ষেত্রে ৭৬৩.৮৯ টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।